মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। তা অর্ডারটা তো এখনো হয়নি। হ্যাঁ, সবই জানি। তা বলে আপনারা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাবেন? কাজটা আপনি একদমই ভালো করেননি রঘুবীর বাবু। তুমি আমাকে অ্যাকিউজ করছো? ইয়েস। চাঁদু সিনেমার ক্যাসেট আনবে, আমার ঘরে বসে দেখা হবে। ওর নাকি পিঠে কোমরে হাত ছোঁয়ালে খাতুকুতু লাগে। এদের জানো না দাদা, কাতুকুতুর ব্যাপারে নায়িকাগুলো ভীষণ সেন্সিটিভ। দাদু, আমি চাকরি পেয়ে গেছি দাদু, জাহাজে। 2 জানুয়ারি থেকে ম্যাড্রাসে ট্রেনিং শুরু হচ্ছে। তোমাদের এই কলকাতাকে এবার আমি কাঁচকলা দেখিয়ে চলে যাব। হঠাৎ বলতে আমরা 30-40 হাজার টাকা কোথা থেকে পাবো? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে কাছের মানুষ, 6ষ্ঠ পর্ব। বাপ্পা এলো 10:30টারও পরে। নিচে আদিত্য আর তিতিরকে খেতে দিচ্ছিল ইন্দ্রাণী। খাবার ঘরে টেবিলে এসে সোজা বসে পড়ল বাপ্পা। ছেলেকে দেখে ইন্দ্রাণী কাঠ হয়ে গেছে। তিতির থমথমে চোখে দেখছে দাদাকে। খাবার টেবিলে বাপ্পা গোগ্রাসে খায়। চোখের পাতা পড়ার আগে সাফ হয়ে যায় তার থালা। দেখলে মনে হয় যেন এক বুভুক্ষু রাক্ষস ঘাপটি মেরে আছে তার পেটে। আজ বাপ্পা কিছুই খাচ্ছিল না। রুটি খুঁটছে, কপির তরকারির বাটিটা থালায় তুলেও নামিয়ে রাখল। সালাড করে রেখে গেছে সন্ধ্যার মা। এক টুকরো টমেটো দাঁতে কাটল অনেকক্ষণ ধরে। সহসা ইন্দ্রাণীকে চমকে দিয়ে বলে উঠল, মা, আই এম সরি। তিতিরের খাওয়া থেমে গেছে। আদিত্য চোখ বিস্ফারিত। ইন্দ্রাণী নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এ কি অঘটন না প্রহেলিকা? সরি মা, আমার সেদিন তোমাদের সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি। তোর রাগ বড় চন্ডাল রে। ঠিক আমার মতো, তবে আমি বেশি রাগি না, তাই না রে তিতির? তোমরা আমার রাগটাই দেখলে মা, কষ্টটা দেখলে না। প্রত্যেকেরই তো একটা এম থাকে, একটা স্বপ্ন থাকে। সেটা থাকা খুব গর্হিত কোনো কাজ, বলো? আমি কি তোকে তাই বলেছি বাপ্পা? কখনো বলেছি বল? বলেছ তো বটেই। মাত্র 30-40 হাজার টাকা পেলে তোমার ছেলে তার এমটাকে ফুলফিল করার চান্স পায়, আর তুমি তাকে বলছো তার স্বপ্নটাই ছেড়ে ফেলতে। ছেলের আশা অপূর্ণ রাখলে যদি তোমার সুখ হয় তবে তাই হোক। কিন্তু মা, আমি যদি জীবনে কিছু করে না উঠতে পারি, আর যদি তখন তোমার দিকে আঙুল তুলি, তখন তুমি সহ্য করতে পারবে তো? নিজের কাছে কৈফিয়ত দিতে? মা, তুমি আমাকে এটা বুঝিও না যে টাকাটা তুমি জোগাড় করতে পারতে না। আমাদের ফ্যামিলির কাছাকাছি কি এমন কেউ নেই যার কাছে টাকাটা চাইলে সে তোমায় দিত না? আসল কথা হলো, তুমি আমার টাকাটা দিতে চাও না। মা যদি ছেলের ভালো না চায়, কি আর করা যাবে? বাপ্পা খাবার ফেলে উঠে চলে গেল। ইন্দ্রাণী অসাড়। বাপ্পার ইঙ্গিত পরিষ্কার, মিনতির সুরে চাপ দেওয়ার ছলনাটাও। কিন্তু উপায় নেই, নরম কথার সুতোয় তাকে বেঁধে ফেলেছে বাপ্পা। তিতির চলে গেছে। আদিত্য খাওয়া শেষ করে চুপচাপ বসে রইল কিছুক্ষণ। মাথা নিচু করে কি যেন ভাবল। একসময় ইন্দ্রাণীকে একা রেখে সেও চলে গেল। জয়মোহন কাশছেন। কাশির দমক ক্ষণিকের জন্য থেমেই বেড়ে যাচ্ছে। শীতের শুরুতে শ্বশুরমশাইয়ের কষ্টটা বড় বাড়ে। অনেক রাত অবধি বসে থাকেন বিছানায়। রাতের জন্য জগ ভর্তি জল নিয়ে শ্বশুরমশাইয়ের দরজায় এলো ইন্দ্রাণী। ওষুধ খেয়েছেন বাবা? খেয়েছি। একটু গরম জল করে দিই না, খাবেন? না, মিনতি দিয়ে গেছে, ওই ফ্লাস্কে আছে। তাহলে একটু বুকে তেল মালিশ করে দিই না। ছায়ামূর্তি শব্দহীন, অর্থাৎ মাখবেন। তেল মাখাতে মাখাতে ইন্দ্রাণীর আঙুল কাঁপছিল। এখন তার যা ক্ষমতা আছে
তাতে শ্বশুরমশাইকে নিজের সংসারে এনে রাখা যায়, কিন্তু আর কি তা সম্ভব? এক ছাদের নিচে দাঁড়িয়ে শ্বশুরমশাইকে ইন্দ্রাণীর সংসারে ফিরিয়ে দিতে রুনা সুদীপের কি মানে লাগবে না? হঠাৎ ইন্দ্রাণীর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। উপায় তো আছে, অতি সহজ উপায়। এক ছাদের নিচে না থাকলেই তো ল্যাটা চুকে যায়। শুধু জয়মোহন কেন, বাপ্পার সমস্যার সমাধানও হয়ে যায় অনায়াসে। আশ্চর্য, কথাটা আগে মাথায় আসেনি কেন? জয়মোহন ঘুমোতেই ইন্দ্রাণী মশারির খুঁটটা টাঙিয়ে পা টিপে টিপে বেরিয়ে এল। সিঁড়ি ভাঙছে দুরু দুরু বুকে। সুদীপের ঘরের আলো জ্বলছে এখনো। পর্দার এপারে দাঁড়িয়ে ইন্দ্রাণী অনুচ্চ স্বরে ডাকল, দীপু। সুদীপ একটা চিঠি লিখতে বসেছিল বড় শালাকে। হঠাৎ ইন্দ্রাণীর ডাক শুনে তার কলম থেমে গেল। কি হয়েছে বৌদি? তোমার সঙ্গে একটা জরুরি পরামর্শ করার আছে। বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। পর্দা অল্প সরিয়ে ঢুকল ইন্দ্রাণী, একটু যেন কুণ্ঠিত ভাবে। ঘরের মাঝখানে প্রকাণ্ড খাট, মশারির নিচে ঘুমোচ্ছে অ্যাটম। সেদিকে একবারটি দেখে নিয়ে ইন্দ্রাণী অপ্রস্তুত মুখে বলল, তোমাকে বোধহয় ডিস্টার্ব করলাম না? তেমনি কিছু নয়, কি বলতে চাইছিলে বলো। ইন্দ্রাণীর গলা পেয়েই রুনা উঠে এসেছে এ ঘরে। পরনে কাফতান, খানিকটা বেঢপ লাগছে ঢলঢলে পোশাকে, গোলগাল শরীর তার। রুনার দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে ইন্দ্রাণী বলল, তুমি বাপ্পার চিঠিটা দেখেছ? না। কেউ দেখিয়েছো তোমরা? কেন, বাপ্পা তোমায় দেখায়নি? তারই বা দেখা পাচ্ছি কোথায়? যাগ্গে, বাড়িতে থাকার সূত্রে খবরটা জানা হয়ে গেছে। গুড নিউজ। গুড কি ব্যাড জানি না, তবে একটা সমস্যা হয়েছে ভাই। কি সমস্যা? ট্রেনিংয়ের খরচা জানো, একেবারে হাতির খোরাক। এক্ষুনি 40,000 টাকা লাগবে। এত টাকা? এত টাকা আমি কোথা থেকে পাই বলো তো দীপু? বাট ইউ উইল হ্যাভ টু অ্যারেঞ্জ ইট। বাপ্পার একটা এত ভালো চান্স এসছে। পারছি না যে ভাই। সত্যি তো, তুমি এত কটা টাকা কোত্থেকে পাবে? হুট বলতে 40,000 ফেলে দেওয়া কি মুখের কথা? ও কথা বললে হবে না, টাকার ব্যবস্থা যে করে হোক করতেই হবে। বাপ্পা আমাদের বাড়ির বড় ছেলে, দরকার হলে আমরা সকলে মিলে জোগাড় করে ফেলবো। হ্যাঁ, চাঁদু তো এখন ভালোই রোজগার করে। চাঁদু যতটা পারে দিক, বাকিটা না হয় আমরা যেখান থেকে হোক ব্যবস্থা করে দেব। চাঁদু দেবে কোত্থেকে? কেন, চাঁদু সিনেমায় অত বড় রোল পেল, সেখান থেকে মোটা টাকা পায়নি? কত আর পেয়েছে? 10-15,000? মিনিমাম 25,000 পেয়েছে। ও দিদি, তোমাকে চাঁদু বলেনি কত টাকা পেয়েছে? না না, ও আমি জিজ্ঞেস করিনি। ও সে যাই হোক, তুমি মুখ ফুটে চাইলে চাঁদু না করতে পারবে না। সেও তো বাপ্পার ছোট কাকা বলো, তারও তো দায়িত্ব আছে, কি বলো? আর আচ্ছা আচ্ছা, চাঁদুর কথা উঠছে কেন? আমি কি তোমাদের কাছেও টাকা চেয়েছি? রুনা বোধহয় তোমাকে ঠিক করে বোঝাতে পারছে না বৌদি। ও বলতে চায় আমি, চাঁদু, আমরা দুজনেই তো বাপ্পার কাকা, আমাদেরও একটা দায়িত্ব। আমি সে কথা জানি বলেই তো তোমার কাছে এসেছি। দেখো, টাকা ছাড়াও তো আমাকে অন্যভাবে তোমরা সাহায্য করতে পারো। কিরকম? দেখো, তোমরা তো বাড়িটা ভেঙে ফ্ল্যাট বানাতে চেয়েছিলে। প্রমোটার ফ্ল্যাট বানালে সে তো সকলকেই ফ্ল্যাট ছাড়া কিছু কিছু করে ক্যাশ টাকা দেবে না? ঘরে যেন টাইম বোমা পড়ল। সুদীপ রুনাকে দেখছে, রুনা সুদীপকে। আরে এত অবাক হচ্ছ কেন? এটাই তো এখন টাকা পাওয়ার সব থেকে সহজ উপায় দীপু। তুমি চাইলে কি বাড়ি ভাঙা হবে? আমি কেন চাইব? বাবা চাইবেন। বাবা? অসম্ভব। সেটা আমার উপর ছেড়ে দাও। তার মানে তুমি বাবাকে রাজি করাতে পারবে? দেবু, তোমার প্রমোটার যেন কত করে দেবে বলছিল? আমার প্রমোটার এখন কোথায়? সে তো কবেই হাত ধুয়ে বসে আছে। তার সঙ্গে আরেকবার নতুন করে কথা বলতে পারো না? আজ তুমি কত ইজিলি কথা বলছো, অথচ তুমি একদিন আমাকে সব থেকে বেশি অপোজ করেছিলে। আমি অপোজ করেছিলাম? কবে? মুখে করনি, আচরণে করেছিলে। দাদা এসে শালা শুয়োরের বাচ্চা বলে গেল, তুমি চুপ করে রইলে। তোমাকে বোঝানোর চেষ্টা করলাম,
উল্টে 5টা কথা শুনিয়ে দিলে। তুমি অকারণে রাগ করছো ভাই। তুমিও তো কই একটি বাড়ি ভাঙা নিয়ে আমাকে একটা কথাও জানাওনি দীপু। অথচ তুমি কিন্তু সব কথাই জানতে দিদি। চাঁদু তোমায় আগেই রিপোর্ট দিয়েছিল, কি দেয়নি? আমাকে কেউই কোনো কথা খোলসা করে বলেনি রে ভাই, তোমরাও বলনি, ইভেন চাঁদুও না। তুমি তো এসে সোজাসুজি আমাদের সঙ্গে কথা বলতে পারতে। বাড়ি ভাঙার কথা তোমাকে নিজে কেন বলতে পারিনি শুনবে? আমার প্রমোটার তখন তোমার প্রেসটা অ্যাবলিশনের জন্য কোনো কম্পেনসেশন দিতে রাজি ছিল না। আর এই কথাটা আমার পক্ষে যে তোমাকে বলা যে কি কঠিন, তুমি হয়তো ভেবে বসতে আমিই প্ল্যান করে। প্রেসটা তৈরির সময় দাদার সঙ্গে তো আমার কম ঝঞ্ঝাট হয়নি। পুরনো কথা থাক না দীপু। থাক। সুদীপ অ্যাশট্রে টেবিলে রেখে উঠে দাঁড়ালো। রাত বাড়ছে ঠান্ডাও। বারান্দার দিকে দরজাটা খোলা আছে। বন্ধ করতে গিয়ে থামলো সুদীপ। নিচে শব্দ হচ্ছে। কন্দর্পর স্কুটার ফিরল। শব্দটা থামা পর্যন্ত সুদীপ দাঁড়িয়ে রইল দরজায়। তারপর পাল্লা বন্ধ করে ছিটকিনি তুলে দিল। রুনা বাথরুমে গেছে। মশারির ভেতর অঘরে ঘুমোচ্ছে অ্যাটম। ঘুমের ঘরেই পাশ ফিরল। মোড়ায় বসে আছে ইন্দ্রাণী। একটা কথা বলবো বৌদি, রাগ করবে না? বলো। বাপ্পার 40,000 টাকাটা আমি তোমাকে কাল পরশুর মধ্যে তুলে দিচ্ছি, তুমি লোন হিসেবেই নাও। অত টাকা আমি তোমার কাছ থেকে নিতে পারি না দীপু। কেন পারো না? ইফ ইউ সো ডিজায়ার, ব্যাংক ইন্টারেস্টও দিও। তুমি এগ্রি করলেই আমি টাকাটা তুলে ফেলবো। তুমি কি কথাটা রুনার কাছে গোপন রাখতে চাইছো? সব কথা রুনার জানার কি দরকার? তাহলে তুমি তোমার প্রমোটারকে অ্যাপ্রোচ করতে আর রাজি নও, তাই তো? বিলিভ মি, দস্তিদার এখন আর আমাদের বাড়িতে ইন্টারেস্টেড নয়। সেলিমপুরে একটা বড় কাজ করছে। এখন বললেও ও ইমিডিয়েটলি আমাদের কাজে হাত দেবে না। যে কাজে ইমিডিয়েট গেইন নেই সেখানে ওরা কিছুতেই ক্যাশ লাগায় না। দেখো, আমরা অন্য কোনো প্রমোটারের কাছে যেতে পারি। পারো, তবে 15 দিনের মধ্যে কেউ তোমাকে টাকা দেবে না। মাঝে প্রচুর ফর্মালিটিস আছে, বাবা শৈশাবুদ, কোর্ট, এগ্রিমেন্ট। তাড়াতাড়ি বলো কি বলবে, তুলবো টাকা? তুমি তো রইলেই। আমি কি একবার চাঁদুর সঙ্গে কথা বলে দেখব? তোমার বড় জেদ বৌদি। শুনেছি আমার দস্তিদার যদি বোয়াল মাছ হয়, মুস্তাফি কুমির, সেও তোমাকে চট বলতে টাকা দেবে না। দেখা যাক। উঠি দীপু, আর যাই। ইন্দ্রাণী উঠে পড়ল। এসপ্ল্যানেডের মোড় পেরিয়ে ট্যাক্সিটা বেন্টিং স্ট্রিটে পড়তেই গায়ে শালটা ভালো করে জড়িয়ে নিল ইন্দ্রাণী। বাঁদিকে একটা সিনেমা হল। বিশাল উঁচু হোর্ডিংয়ে নৃত্যরতা নায়িকার ছবি। নায়িকার পরনে ঠিক ততটুকুই পোশাক যতটুকু থাকলে সিনেমা হলের প্রথম সারি থেকে সিটির বন্যা বয়ে যায়। কাঁচুলির আবরণ ফুঁড়ে বুক দুটো তার বড্ড উঁচু হয়ে আছে। মাঝের খাঁজটিও অতিশয় প্রকট। কি গো, আর কতদূর? এই তো এসে গেছি। এই যে এই দাদা, বাঁদিকে রাখুন। ইন্দ্রাণী ব্যাগ খুলতে যাচ্ছে। কন্দর্প চটপট ভাড়া মিটিয়ে দিল। ট্যাক্সি থেকে নেমে চুল ঠিক করলো আলগোছে। চারপাশের লোকজনকে দেখছে আর চোখে, বুঝতে চাইছে তাকে কেউ দেখছে কিনা। পাশের 4তলা বাড়িটার দিকে আঙুল দেখিয়ে সে বলল, এসো, এই বাড়িটা, এখানেই মুস্তাফি থাকে। 4তলায় অশোক মুস্তাফির অফিস। বাইরে পেতলের প্লেটে পরপর কোম্পানির নাম। সবকটাতেই মুস্তাফি আছে। AK মুস্তাফি অ্যান্ড কোম্পানি, মুস্তাফি কনস্ট্রাকশন, অশোক মুস্তাফি ফিল্মস, মুস্তাফি অ্যান্ড মুস্তাফি। কাজ ঘেরা রিসেপশন কাউন্টারের ফোকর দিয়ে সুন্দরী মেয়েটির সঙ্গে কথা বলে ফিরে এলো কন্দর্প। এসে ইন্দ্রাণীকে বলল, বসো। অশোকদা নেই, আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই আমাদের 4:30 অ্যাপয়েন্টমেন্ট ছিল না? সো হোয়াট, একটু দেরি হতে পারে না? অশোকদা রেলের অফিসে গেছে। ইন্দ্রাণী লম্বা সোফাটায় বসল, পাশে কন্দর্প।
একদিকে সোফায় একটা মোটাসোটা ধুতি শার্ট পরা লোক বসে আছে, অন্যদিকের মাঝারি সোফায় দুটি সুবেশা তরুণী, দুজনেই মোটামুটি রূপসী। নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছে তারা। হঠাৎ কন্দর্পর সঙ্গে চোখাচোখি হতেই মেয়েটি আড়ষ্টভাবে হাসল সামান্য। কিছুক্ষণ পর অশোক এল। হাউ ক্যান আই সার্ভ? ওই আপনার সঙ্গে যা আলোচনা হয়েছিল। তুমি থামো, আমাকে বৌদির সাথে কথা বলতে দাও। তুমি বরং একটু বাইরে থেকে ঘুরে এসো। বেশ। কন্দর্প বেরিয়ে গেল। হ্যাঁ বৌদি, বলুন। দেখুন, আপনি তো আমাদের বাড়িটা ভেঙে ফ্ল্যাট বানাতে ইন্টারেস্টেড ছিলেন, তা যে কোনো কারণেই হোক ব্যাপারটা ঠিক ম্যাটেরিয়ালাইজ করছিল না। যে কোনো কারণ নয় বৌদি, আসল কারণটা হলো আপনার শ্রদ্ধেয় শ্বশুরমশাই সেন্টিমেন্টাল গ্রাউন্ডে ব্যাপারটাতে রাজি হচ্ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই তাই। হ্যাঁ তাই। আমার পিতৃদেবের সঙ্গে আপনার শ্বশুরমশাইয়ের কিন্তু খুব মিল আছে। আমাদের হাওড়া আর সাবেকি বাড়িটা ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে, কিছুতেই আমাকে দাঁত ফোটাতে দিচ্ছেন না। অথচ জমি যা আছে ওখানে আমি একটা প্যালেস বানাতে পারি। জানেনই তো, বুড়ো মানুষের তো স্মৃতিই সম্পদ। সম্পদ নয়, বলুন চুইন গাম। কচর 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 চিবিয়েই যাচ্ছে। চোয়াল ব্যথা হয়ে গেল তবুও চিবোচ্ছে, সাত পায় না তবুও চিবোচ্ছে। যাই হোক, আচ্ছা কিসের বেসিসে আপনি শিওর হচ্ছেন যে আপনার শ্বশুর মশাই বাড়ি ভাঙার অনুমতি দেবেন? আমি তাকে বোঝাবো। শুনুন, আপনার ইমিডিয়েটলি 40,000 দরকার, তাই তো? টাকাটা ক্যাশে দিলে আপনার কোনো প্রবলেম হবে? ইন্দ্রাণীর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, কান বুজে যাচ্ছে, ঘাড় নাড়ল কিনা নিজেই বুঝতে পারল না। মুস্তাফি চেয়ার ছেড়ে ঝট করে পেছনের দরজা খুলে ঢুকে গেছে ভেতরে। আধখোলা দরজার ফাঁক দিয়ে ঘরের অনেকটাই দেখা যায়। রীতিমতো সুসজ্জিত প্রমোদ কক্ষ। পিছনের দেওয়াল জুড়ে এক বিশাল আয়না, সামনে ডিভান, সোফা। আয়নাতে ও কিসের প্রতিবিম্ব? বিছানার। সমস্ত স্নায়ু অসাড় হয়ে গেল ইন্দ্রাণীর। চাঁদু এখনো আসছে না কেন? এ কোথায় চাঁদু নিয়ে এলো তাকে? কিছুক্ষণের মধ্যেই মুস্তাফি ফিরেছে। ইন্দ্রাণীর চোখের দৃষ্টি অনুসরণ করে দ্রুত দরজা বন্ধ করে দিল। বাঁ হাতে 5টা 100 টাকার বান্ডিল। ইন্দ্রাণী ঘামছিল। ড্রয়ার থেকে বড় খাম বের করে টাকাটা ভরল মুস্তাফি। 50,000 দিয়ে রাখলাম বৌদি, যদি আরো দরকার হয় বলবেন। আমাকে কোথায় সই করতে হবে? কিসের সই? টাকাটা নেব, একটা ডকুমেন্ট। আরে বৌদি, আমরা কিন্তু খুব সাধু সন্ন্যাসী নই, চুরি ডাকাতি করেই খাই, কিন্তু আমাদের লাখ লাখ টাকার ব্যবসাও অনেক সময় শুধু মুখের কথাতেই চলে। ওসব কালির আঁচড়ের থেকেও আমি বেশি বিশ্বাস করি মানুষটাকে, বুঝেছেন? আমি যদি পরে অস্বীকার করি? করবেন, যদি করতে পারেন তার জন্য কিন্তু আমার 50,000 টাকা বাজি রইল। আর যদি আমি শ্বশুরমশাইকেও রাজি করাতে না পারি? তাহলে বুঝবো একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে। বিজনেসে এরকম তো কতই হয়। আপনি মিছিমিছি ঘাবড়াচ্ছেন বৌদি। কন্দর্পকে জিজ্ঞাসা করে দেখবেন, ও আমাকে আপনাদের বাড়ির কন্ট্রাক্টটা না পাইয়ে দেওয়া সত্ত্বেও ওকে কিন্তু আমি কাজ থেকে সরাইনি। কারণটা কি জানেন? আমি জানতাম যে কন্দর্প চিট নয়। আশা করি আপনিও তা নন। একটু পরেই কন্দর্প ফিরে এলো। শীতের সন্ধেতেও তার মুখে বিন্দু বিন্দু ঘাম। আপনাদের কথাবার্তা হয়ে গেল তো? কথাবার্তার আবার কি আছে? তোমার বৌদি মানে আমারও ফ্যামিলি মেম্বার। টাকাটা তুলে রাখো, অনর্থক বৌদির টেনশন বাড়িও না। কীরকম এগ্রিমেন্ট হবে সেটা আপনি বৌদিকে ক্লিয়ার করে বলেছেন? ও হো হো হো, সেটাই তো বলা হয়নি। অ্যারাউন্ড 750-800 স্কোয়ার ফিটের এক একটা ফ্ল্যাট হবে, মোট 16খানা। গ্রাউন্ডটা ফাঁকাই থাকবে, পার্কিং স্পেস হতে পারে, এক আধটা দোকান ঘরও থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আউট অফ 16 আমি আপনাদের 4টে ফ্ল্যাট দেব। 4টে? আপনার শ্বশুরমশাই ইচ্ছে করলে 4টে ফ্ল্যাটই নিজের নামে রাখতে পারেন।
অথবা আপনাদের দিয়েও দিতে পারেন, সেটা তাঁর ইচ্ছে। আর মোট 4 লাখ ক্যাশ দেব। 4 লাখ? এটাও আপনার শ্বশুর মশাইয়েরই নামে। আর এই 50,000 আপনার চালু প্রেসটার জন্য কম্পেনসেশন। তাহলে আমি কি আপনাকে পুরোটা বুঝিয়ে বলতে পারলাম বৌদি? একটা দীর্ঘশ্বাস গোপন করল ইন্দ্রাণী। রক্তের সঙ্গে জড়িয়ে গিয়েছিল প্রেসটা, থাকবে না আর। ওই আদ্যিকালের মেশিন তুলে নিয়ে কাছে পিঠে কোথাও বসানো যাবে কি? অনেক টাকা অ্যাডভান্স সেলামি নিয়ে নেবে, পর্দায় পোষাবে না। কি আর করা, গড়ে তুলতেই তো কষ্ট, ভেঙে দিতে কতটাই বা সময়। আচ্ছা, আমার কাছে এগ্রিমেন্টের কিছু প্রোফর্মা আছে, দেখবেন? আপনি কাগজ রেডি করে পাঠিয়ে দেবেন। বেশ, আমার কিন্তু 3টে দিন সময় লাগবে বৌদি। ওই লয়ারকে দিয়ে ড্রাফট করানো, টাইপ করা, এইসব আর কি। ভাবছি একবার আর্কিটেক্টের সাথেও কথা বলে নেব, ওই অ্যাকুরেট মাপ কি হবে, এইসব আর কি। ঠিক আছে, আপনি সময় নিয়েই করুন। মুস্তাফির ঘর থেকে বেরিয়ে এলো ওরা। শীতের রাত্রি আসছে পায়ে পায়ে। বেন্টিং স্ট্রিটের জন অরণ্যেও তার উপস্থিতি টের পাওয়া যায়। আকাশ মেঘহীন, হিমরেণু নামছে শহরে। ট্যাক্সিতে চোখ বন্ধ করে বসেছিল ইন্দ্রাণী। বোঝা চোখেই প্রশ্ন করল, এই মুস্তাফি লোকটা কেমন রে চাঁদু? কেন, কিছু বলেছে তোমাকে? না, বলেনি। তাহলে? এমনি জিজ্ঞাসা করছি, বলো না লোকটা কেমন। অতি ধুরন্ধর, জাত ব্যবসায়ী। শুধু ধুরন্ধর? তুমিও তো এতক্ষণ কথা বললে, তা তোমার কি মনে হলো? হেয়ালি করো না, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। প্রচুর ভাইস আছে চারিদিকে, প্রচুর। নারী দোষ যে নেই সেটা বলবো না, তবে মেয়েদের ব্যাপারে কিছু সেলফ রেস্ট্রিকশনস ইম্পোজ করে রেখেছে। দেখো, মেয়ে দেখলেই কিন্তু ছোঁক ছোঁক করে না, তবে আপনা আপনি হাতে এসে গেলে ভালো। প্রয়োজনে ঠান্ডা মাথায় খুন খারাপি অবধি করতে পারে। দেদার ঘুষ ছড়ায় চারদিকে। ভালো পলিটিক্যাল কানেকশন আছে, পুলিশের ওপর মহল অবধি র্যাপো। ভক্তির ভরং আছে খুব, পিপে পিপে মাল টানতে পারে, তবে হ্যাঁ, বেহেড নয়। পার্সোনাল লাইফে একদম হ্যাপি নয়। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো, ছেলে। বউয়ের নানান রোগ ব্যাধি আছে। বাই দ্য ওয়ে, একটা ভালো গুণ কিন্তু আছে, লোকটা মিন নয়। আচ্ছা, তুমি কি আজই বাবার সঙ্গে কথা বলবে? না না, আজই নয়, আগে এগ্রিমেন্টটা হাতে আসুক। দাঁড়াও, এই শোনো, তুমিও কিন্তু আজ বাড়িতে কাউকে কিচ্ছু বলবে না, কেমন? এত লুকোছাপা করার কি আছে? আজ বাদে কাল সবাই তো জানবে। ইন্দ্রাণী কিছু বলল না। তার চোখের সামনে এখন এক বিশাল প্রান্তর, অন্ধকার, কুয়াশায় ঢাকা। কলকাতায় রুটিন মাফিক ঠান্ডা পড়ে গেল। গাছগাছালি কমে যাওয়া এই শহরে শীত আজকাল এক বিরল ঋতু। ক্রিসমাসের মুখে মুখে সাইবেরিয়ান হাঁসেদের ডানায় চেপে দুদণ্ড জিরোয় এই কংক্রিটের জঙ্গলে। তারপর নতুন বছর পড়তে না পড়তেই কখন চুপিসাড়ে উধাও হয়ে যায়। আলমারি ঘেঁটে নীল সাদা পুল ওভারটা বের করল আদিত্য। নিচের তাক থেকে ফোলিও ব্যাগটা বের করল। ত্রিমূর্তি এন্টারপ্রাইজের কয়েকটা কাগজ ভরল ব্যাগে। বিল চালান গুছল। ভালো দেখে ডট পেনও নিল একটা। চুল আঁচড়াল, কবজিতে ঘড়ি বাঁধল। দেরি হয়ে গেছে, 8:30 বাজে। 9টার সময় এসপ্লেনেডের বাস কমটিতে অপেক্ষা করবে রঘুবীর। এত তাড়াতাড়ি স্নান খাওয়া সারল আজ, তবু যে কি করে দেরি হয়ে যায়। আলমারিটা বন্ধ করেও আবার খুলল আদিত্য। পার্সে গোটা 50 টাকা আছে, আরও কিছু টাকা সঙ্গে রাখা দরকার। রঘুবীর নামেই পার্টনার, কোথাও একটি পয়সাও উপর হস্ত করবে না। ইন্দ্রাণী যেখানে টাকা রেখে যায় সেখানটা একবার হাত আড়ালো আদিত্য। নেই। কি হবে তাহলে? কপালে ভাঁজ ফেলে আদিত্য পাশের ঘরে এলো। তিতির স্কুলের ব্যাগ গুছোচ্ছে, এবার স্নানে যাবে। বলছি, তোর মায়ের আলমারির চাবিটা কোথায় আছে রে? তোষকের নিচে। কেন? শখানেক টাকা নিতাম। হঠাৎ? আরে দরকার আছে, বিজনেস। শোন, মা এলে বলে দিস। আচ্ছা।
আলমারির লকারে হাত ঢোকাতে গিয়ে থমকে গেল আদিত্য। মোটা একটা খামে ভর্তি হয়ে আছে খুপড়িটা। আদিত্য খামটা বের করে পাশের তাকে রাখল। লকার থেকে দুটো 50 টাকার নোট নিয়ে পড়ল মানি ব্যাগে। খামটা আবার সস্থানে রাখতে গিয়ে কি ভেবে ফাঁক করল মুখটা। সঙ্গে সঙ্গে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ বয়ে গেল শিরদাঁড়ায়। টাকা, বান্ডিল বান্ডিল টাকা কোত্থেকে এলো? মেয়েকে আড়াল করে আদিত্য আরেকটু ফাঁক করল খামটা। 100 টাকার নোটের 5খানা আনকোরা বান্ডিল, মানে 50,000। এত টাকা তো কোশমিনকালেও প্রেসের হতে পারে না। কয়েক মুহূর্তের জন্য আদিত্যর স্নায়ু অসাড়। টাকা তবে জোগাড় হয়ে গেল, তাই বাপ্পার এত খুশি খুশি মেজাজ। সকালে বাথরুমে হেঁড়ে গলায় গান গাইছিল, ইন্দ্রাণী তো কই তাকে কিছু বলেনি। আদিত্য অবশ্য জিজ্ঞেস করেনি। একবার ধার করার কথা বলতে গিয়ে মুখ ঝামটা খেয়েছে, আর কেন যেচে প্রশ্ন করতে যাবে? অকর্মণ্য মানুষের কি আত্মসম্মানও থাকতে নেই? দুর্বল হাতে খামটা লকারে ঢুকিয়ে আলমারিটা বন্ধ করল আদিত্য। চাবির গোছা বিছানার তলায় রাখতে রাখতে প্রশ্ন করে ফেলল, এই তিতির, হ্যাঁ তোর ডাক্তার আঙ্কেল এর মধ্যে কবে এসেছিল রে? পরশু, না না তার আগের দিন। ও, মানে যেদিন আমি অনেক রাত করে বাড়ি ফিরলাম? হ্যাঁ ওই দিনই তো। আচ্ছা, অনেকক্ষণ ছিল? তা ছিল, ঘন্টাখানেক মতন। কেন বলো তো? না, এমনি। সিঁড়ি ভেঙে নামার সময় আদিত্য বুকে একটা ভার অনুভব করছিল। ভার না শূন্যতা? টাকাটা যদি শুভাশিসের কাছ থেকেই নেবে, তবে সেদিন কেন ভনিতা করল ইন্দ্রাণী? চক্ষু লজ্জা। কিন্তু তার কি প্রয়োজন ছিল? নিজেকে অযোগ্য জেনে কোনোদিনই তো সে ইন্দ্রাণী আর শুভাশিসের মাঝখানে একটা কঞ্চির বেড়া হয়েও দাঁড়াতে চায়নি। তাও তাকে নিয়ে এই খেলা কেন? এ কি শুধুই অবজ্ঞা নাকি পরিহাস? বেরোনোর আগে আর এক ঝামেলা। বাবার সঙ্গে বিচ্ছিরি রকমের তর্কাতর্কি হলো। তাতে আদিত্যর মাথা আরো গরম হয়ে গেছে। এসপ্লেনেডে পৌঁছে মেজাজটা আরো বিগড়ে গেল আদিত্য। বাসগুমটিতে বীজ বীজে ভিড়, প্রতিটি টিকিট কাউন্টারে দীর্ঘ সর্পিল লাইন, উৎকট কোলাহল আর পেচ্ছাপের গন্ধে নরক হয়ে আছে ঘুপচি মতন জায়গাটা। রঘুবীর কোত্থেকে বিড়ি ফুঁকতে ফুঁকতে দৌড়ে এসেছে। আরে এত দেরি করলে রায়দা? আরে 9:30 বাসটা তো বেরিয়ে গেল। তা নেক্সট বাসটা কটায়? আবার সেই 12টায়। পৌঁছতে পৌঁছতে 2টো বেজে যাবে। হ্যাঁ, তাহলে আর কি, ফিরে যাওয়া যাক। হ্যাঁ ফিরে যাই। তা বললে কি হয়? তিলক সব আমাদের জন্য অপেক্ষা করবে। আচ্ছা চলো, হাওড়া থেকে মিনি বাস ধরবো। হাওড়ার শহরতলি পার হয়ে ছুটছে মিনি বাস। ছুটছে কম, থামছেই বেশি। হলোটা কি তোমার? কি ভাবো? না না, তেমন কিছু নয়। কি কিছু না? টেনশন হচ্ছে? কিসের টেনশন? ওই যে নতুন কাজ, নতুন মানুষ। আরে না না, তুমি তো আছো সঙ্গে। উদয়নারায়ণপুর পৌঁছতে 12:30 বেজে গেল। জায়গাটা মাঝারি গঞ্জ মতন। রাস্তার দুধারে বেশ কয়েকটা পাকা বাড়ি। বাস থেকে নেমে একটু এগোলে অনেকটা জায়গা জুড়ে একটা বড় সড়ো কোঅপারেটিভ, উল্টো দিকে একটা পেট্রোল পাম্প। দোকানপাটও কমতি নেই। কনকনে হিমেল হাওয়ায় ভর দুপুরেও জায়গাটা কেমন নিস্তেজ। তিলক সাউ বাড়িতেই ছিল। কথা বলে কাজের এগ্রিমেন্ট যা হওয়ার হয়ে গেল। তিলক ওদেরকে নিজের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করছে। এটা কিন্তু মন্দ আদিত্য বলেছে ভেবে দেখবে। কি বলো রায়দা? তিলক সাউয়ের ছাদ থেকে পৃথিবীকে দেখছিল আদিত্য। কি বিশাল এক আবছায়া বৃত্তাকার ব্যক্ত হয়ে আসে চলাচলে।
খানিক আগে সোনালি খড়ের মতো চাঁদ উঠেছে আকাশে। নিচের মাঠে ঘাটে তারই নীলাভ কিরণ। এসব মুহূর্তে মনটা কেমন বিবশ হয়ে যায়, মায়া জাগে, বড় মায়া। পাশের পুকুরের স্থির জলে নিথর হয়ে আছে চাঁদ। আদিত্যর বুকটা হু হু করে উঠল। ছাদ থেকে ছোট্ট একটা ইটের টুকরো কুড়িয়ে ছুঁড়ে মারল চাঁদের দিকে। সরে যাক এই মায়া, সরে যাক। চাঁদ ভেঙে গেছে, খণ্ড খণ্ড চাঁদ ছটফট করছে জলে। আদিত্য তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। চূর্ণ বিচূর্ণ চাঁদ আবার জোড়া লাগছে ক্রমশ। দেখতে দেখতে আবার পূর্ণ মায়া। আবার ঢিল ছুড়ল আদিত্য। আবার ভেঙে গেছে চাঁদ। জল শান্ত হলো। আবার সেই পূর্ণ মায়া। কেন যে বারবার ফিরে আসছে চাঁদটা? তবে কি এই মায়া থেকে মুক্তি নেই আদিত্যর? কি হলো রায়দা? খাবার তো কখন দিয়ে গেছে, খাচ্ছ না যে? না, ভালো লাগছে না, বাড়ি ফিরি বরং, বুঝলে? হ্যাঁ, সে কি? কেন এখনো মন খারাপ করে আছো? আমার কি আর মন আছে রে ভাই যে মন খারাপ হবে? ওই দেখো রায়দা, সেই ছেলে মানুষের মতো অভিমান করছো তুমি। আরে কতবার তো বললাম, ঘাবড়ানোর কিছু নেই। এরকম 7-8টা কাজ পার হয়ে গেলে আমাদেরই 2-3 লাখ টাকার ক্রেডেনশিয়াল তৈরি হয়ে যাবে। তখন আর কাউকে দরকার পড়বে না, বুঝেছো? আমরা অন্য কোথাও গিয়ে কাজ করব। আরে তিলক সাউ কি গোটা পৃথিবী কিনে রেখেছে নাকি? ধরো না, আমরা বাগনানের দিকে গিয়ে কাজ করলাম। আমার আর ওই এক কথা ভালো লাগছে না ভাই। কত কিছু ভেবে ফেলেছিলাম আমি, এত দৌড়াদৌড়ি করলাম, খরচাপাতি করলাম, কিন্তু আরে বাবা, এই অর্ডারটার জন্য আমাদের তো কোনো কন্ট্রাক্টরকে ধরতেই হতো, কি তাই না? আরে তিলক সাউ না হলে কোনো পুলক সাউ হতো। আরে যা টাকা আসার কথা ছিল তা তো এসে গেছে। আমাদের আম খাওয়ার দরকার, গাছ গুনে কাজ কি? সেই তা পেলাম কত, আর রইলই বা কত হাতে? কেন, দুজনের 1800 করে, আর ওই শালা ঘুমন্ত পার্টনারের জন্য 100 আর কত খরচ হয়েছে তার হিসেব আছে তোমার কাছে? ও তাই বলো রায়দা, তুমি লাভ ক্ষতির হিসাব করছো। আরে সব লস পুষিয়ে যাবে রায়দা। আরো 2-4টে অর্ডার আসতে দাও, তারপর দেখো কি হবে। লাভের গুড় তো সরকারি পিঁপড়েগুলো খেয়ে যাবে। আরে না না, কানেকশনগুলো খালি তৈরি হতে দাও, তারপর দেখো কেমন লাল করে দিই তোমায়। এই রায়দা, আর ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে হবে না, শীতে জমে যাবে। চলো ভেতরে চলো। না না, ঘরে যাব না ভাই, বাড়ি যাই, বুঝলে? মনটা কেমন আনচান করছে। হ্যাঁ বলছি, এখন গেলে বাস পাওয়া যাবে না? বাস এখন? কলকাতার লাস্ট বাস কখন চলে গেছে। এখন যেতে হলে 3-4 বার বাস বদল করে যেতে হবে। অতগুলো টাকা সঙ্গে রয়েছে, কোথায় কি ঘটে যাবে বলো তো? না না, এটা ঠিক না। দেখো, ওই তিলক সাউকে আমার একদম ভালো লাগছে না, বুঝলে? ও ঠিকাদার নাকি খুনে ডাকাত। হ্যাঁ, বিকেলে মোটর সাইকেল নিয়ে যখন বেরোলো না, তখন 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 সচক্ষে দেখেছি ওর কোমরে রিভলভার গোঁজা ছিল। আরে বাবা, এইসব কাঁচা পয়সা থাকলে আর্মস রাখতে হয়। এককালে একটু মাথা গরম ছিল, এখন নেপাট গেরস্ত, বুঝলে? ছেলে মেয়েকে দেরাদুনে কনভেন্টে পড়ায়। জানো তো, ডিএম জেলা সভাপতি যদি এখানে আসে, এ বাড়িতে ঘুরে যাবেই। হ্যাঁ সেই তো, তুমি তো ওর হয়ে কথা বলবেই। পুরনো লেনদেনের লোক না, পুরনো দোস্ত বলে কথা। আহার আয়দা, ভুল ভাবছো। আমার কুল গাছের খুঁড়তুতো ভাই একসময় নেমেছিল এই লাইনে, তখনই ওই তিলকের সঙ্গে আমার ভাবসাব। তা সে এই লাইনটা ছাড়লো কেন? তার ধৈর্য কম, লোভ বেশি। সে এখন ব্যাংক লোন নিয়ে মুরগি পালছে। এই তো এক্ষুনি এসে পড়বে তিলক, দেখবে কেমন দিল দরিয়া মেজাজ।
রাত একেবারে মাতিয়ে দেবে। খাঁটি বিলেতি খায়, একেবারে ফরে না। আরে সঙ্গী সাথী কমে গেছে তো, তাই লোক পেলে ছাড়তে চায় না। বলছি বাড়িতে সবাই খুব চিন্তা করবে। তার দোতলায় ফোন আছে তো, যাও না কলকাতা একবার ফোন করে দেখো। বাপ্পার টাকাটা শেষ পর্যন্ত শুভাশিসের কাছ থেকেই নিল ইন্দ্রাণী। আদিত্যকে একবার মুখ ফুটে জানালো না পর্যন্ত। কবেই বা কোন কথা জানিয়েছে। শুভাশিস বলে যে অত কাছের একটা বন্ধু আছে ইন্দ্রাণীর, তাও কি বিয়ের 4 বছরে একবারও ভুলেও উচ্চারণ করেছিল? নিজেই চেষ্টা চরিত্র করে স্কুলে চাকরি জোগাড় করল। মায়ের মুখে কাজের খবরটা জানতে পারল আদিত্য। একের পর এক গয়না বেচেছে। বেচার আগে বলেছে কোনোদিন? কেন এত উপেক্ষা? আদিত্য অক্ষম তাই? আদিত্য ইন্দ্রাণীর উপযুক্ত নয় তাই? নাকি আদিত্য শুভাশিস নয় তাই? রাত 9টা নাগাদ কম্পিত পায়ে জয়মোহনের ঘরে এলো ইন্দ্রাণী। একটু আগে জয়মোহনের খাওয়া শেষ হয়েছে। এক পর্ব বাথরুমের পালাও সারা। এখন তার ওষুধ খাওয়ার সময়। অনেক রকমের ওষুধ, প্রেশারের, হার্টের, অম্বলের, সব শেষে খাবেন ইসবগুল। এতেই তাঁর কোষ্ঠকাঠিন্য সাফ হয় ভালো। অন্যদিন ইন্দ্রাণীকে দেখলে তাঁর ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দেয়। আজ হাড় হিম করা ঠান্ডাতেও তাঁর মুখে ভাদ্রের গুমট। ইন্দ্রাণীর উপস্থিতি টের পেয়ে বললেন, এসো বৌমা, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। কি বাবা? আগে বসো। তুমি কাল একবার চিত্ততোষকে খবর পাঠাতে পারবে বৌমা? চিত্ততোষ মানে ওই অ্যাডভোকেট? হ্যাঁ হ্যাঁ, অ্যাডভোকেট। চিত্ততোষের সামনে আমি একটা উইল করতে চাই। ওই ডাক্তারকেও ডেকো, কিন্তু সেও একজন সাক্ষী হবে। ভাগ বাটোয়ারা আমি সেরে ফেলবো। ওই হারামজাদাকে আমি কানা করিও দেব না, এই বলে রাখছি। বাবা, যার উপর রাগ করছেন সে কি আপনার রাগের মর্ম কোনোদিন বুঝেছে? এইবার আমি বুঝিয়ে ছাড়বো। এত বড় আসপদ্দা আমার মুখের উপর কি বলল তখন? মরে যাও, মরে যাও। ভাবছে আমি মরলেও মচ্চপ করবে, মচ্চপ করবে। ওটি আমি হতে দেব না। মেজর মেজর জায়গায় থাকবে, ছোট ছোট জায়গায়। বাকি সব অংশ আমি তোমার নামে লিখে দেব, তোমার নামে। বাবা, আমাকে দেওয়া মানে তো তাকেই দেওয়া, তাই না? তা হোক, আমি চাই চিরকাল তোমার হাত তোলা হয়ে থাক। উইলের দিনও আমি স্থির করে ফেলেছি। কবে? তোমরা আমার 75 বছরের জন্মদিন করবে বললে সেদিন সবার সামনে আমি ওকে বেইজ্জত করতে চাই। হ্যাঁ, কি ভেবেছে আমাকে? কি ভেবেছেটা কি? নখ দাঁত পড়ে গেছে বলে আমার আর কোনো মুরদ নেই, কোনো মুরদ নেই, কোনো মুরদ নেই আমার। বেশ তো, তাই করবেন। জন্মদিনের তো এখনো দেরি আছে বাবা। কোথায় দেরি? কোথায়? হয়তো আর খুব জোরে 1 মাস 6 দিন। ও হ্যাঁ, তাও তো বটে। বলছি, জন্মদিনটা তোমরা বেশ ঘটা করে করবে তো? হ্যাঁ, নিশ্চয়ই করব। 75টা মোমবাতি জ্বালাবো, দেখবেন। দীপু বলছিল নাহুমের কেক আনবে, ওখান থেকেই আনা ভালো। কি বলো বৌমা? কতদিন কার পুরনো দোকান। জানো বৌমা, কলেজে পড়ার সময় মেট্রোতে MGM এর সিনেমা দেখে আমরা দল বেঁধে হক সাহেবের মার্কেটে ঢুকতাম, শুধু ওই দোকানের কেক খাওয়ার জন্যে।
তাই? কতকাল যে যাইনি। বাবা, আমি না সেদিন আপনাকে একটা গরদের পাঞ্জাবি কিনে দেব, পরবেন কিন্তু। না না না, গরদ নয়, গরদ নয়। তুমি তুমি বরং আদি দিও, কেমন? তা মাঘের শীতে কি আর শুধু পাঞ্জাবি গায়ে দিতে পারবো আমি? চাঁদু আপনাকে একটা শাল কিনে দেবে বলেছে। খোকন কিছু দিলে আমি কিন্তু নেব না, এই বলে রাখলাম, নেব না, আমি নেব না। ওই দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জয়মোহন চোখ বুঝলেন। ক্ষণে ক্ষণে মুখের ভাব বদলাচ্ছে তাঁর। কখনো বা অপার্থিব হাসি ফুটছে মুখে, কখনো বা কুঁচকে যাচ্ছে কপাল। একটা কষ্ট জমাট বাঁধছিল ইন্দ্রাণীর গলায়। প্রথম যেদিন এই মানুষটাকে দেখেছিল, তার সঙ্গে আজকের এই জয়মোহনের কত তফাৎ। তার বিয়ের দিন কি দাপটের সঙ্গে হাঁক ডাক করে বেড়াচ্ছিলেন। কুণ্ঠিত বাবার সঙ্গে একবার মণ্ডপের এ মাথায় দৌড়চ্ছেন, একবার ও মাথায়। বরযাত্রীদের মধ্যে ৩-৪টে ছেলে, সম্ভবত আদিত্যর কোনো দূরসম্পর্কের ভাই, খাওয়া দাওয়া নিয়ে অসভ্যতা শুরু করেছিল। পাতে বারবার রসগোল্লা নিয়ে নাকি ছুঁড়ে ফেলে দিচ্ছিল বাইরে। জয়মোহন তাদের ঘাড় ধরে খাওয়া থেকে উঠিয়ে দিয়েছিলেন। কি ব্যক্তিত্ব ছিল মানুষটার! যেদিন ইন্দ্রাণীকে আনুষ্ঠানিকভাবে দেখতে গিয়েছিলেন, সেদিনও কি চোখা কথাবার্তা! দেনা পাওনার কথা তুলবেন না ধীরাজবাবু। রায়বাড়িতে ছেলে বিক্রির প্রথা নেই। দাপুটে প্রৌঢ়ের দেহে তখনও কি যৌবনের গরিমা! কাল সেই মানুষটার রং, চুন, বালি, পলেস্তেরা সব খসিয়ে দিল। এখন পড়ে আছে শুধু নোনা ইট। সংসারের আঘাতে জর্জরিত এক ধ্বংসস্তূপ। এই কাঙালটাকে কি করে এখন আঘাত করে ইন্দ্রাণী? উপায় নেই, উপায় নেই। ইন্দ্রাণীও যে শিকলে বাঁধা পড়ে গেছে। বাবা, একটা কথা বলবো, আপনি একটু শান্ত হয়ে শুনবেন? বলো, শুনছি তো। বাপ্পা মাদ্রাজ চলে যাচ্ছে, জানেন তো? ওদের ট্রেনিং কি শুরু হয়ে গেল? না, সামনের মাস থেকে হবে। আমি একটা বিপদে পড়েছি বাবা, আপনাকেই বাঁচাতে হবে। জয়মোহনের চোখ খুলে গেল। চঞ্চল চোখে দেখছেন পুত্রবধূকে। চাকরিটা ভালো, কিন্তু কিন্তু ট্রেনিংয়ে অনেক খরচা বাবা। ও, তা কত? এখনই তো 1,040 লাগবে, পরে আরো কত লাগবে জানি না। অত টাকা পাঠাচ্ছ কেন তবে বৌমা? উপায় নেই বাবা, আপনার নাতির বড় জেদ, আমিও কথা দিয়ে ফেলেছি। দেখো বৌমা, কথা তো আর ফেলা থুতু নয় যে আর ফেরত নেওয়া যাবে না। আমি বলি কি, তুমি কথা ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। তা হয় না বাবা, বাপ্পাকে নিয়ে আমার বড় ভয় হয়। তার ইচ্ছে পূরণ করতে না পারলে সেও যদি আপনার বড় ছেলের মতো। জয়মোহন নির্বাক, নিস্পন্দ। ঘরটা হঠাৎ থমথমে হয়ে এলো। টিউবলাইটের আলো হঠাৎ বড় মলিন। ক্ষণিকের এই নৈশব্দ সহ্য হচ্ছিল না ইন্দ্রাণীর। দেওয়াল ঘড়ির কাঁটার আওয়াজ কট কট করে কানে বাজছে। আমি ভীষণ বিপাকে পড়ে গেছি বাবা, এখন আপনিই আমার ভরসা। তুমি তো আমার অবস্থা জানো বৌমা, আমার তো কিছুই নেই আর। আপনি চাইলেই একটা উপায় আছে বাবা। প্রমোটাররা তো ঘোরাঘুরি করছে, বাড়িটা যদি আপনি ওদের হাতে ছেড়ে দেন। কি কি বললে তুমি? তুমি তুমি এ কথা উচ্চারণ করতে পারলে বৌমা? তুমিও না বলতে পারার কি আছে বাবা? এ তো শুধু আমি একা চাইছি না, আপনার ছেলেরাও চাইছে। আপনি ভেবে দেখুন, আপনি উইল করুন আর যাই করুন, আপনি না থাকলে
ছেলেরা কি এই বাড়িতে একসঙ্গে থাকবে? তাছাড়া প্রমোটার প্রস্তাবও তো খুব খারাপ দেয়নি। 4টে ফ্ল্যাট দেবে, 4টেই আপনার নামে থাকবে। প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে আরও 1 লাখ টাকা করে ক্যাশ, সেও আপনিই পাবেন। এই শেষ বয়সে আপনার হাতে কিছু টাকা থাকলে আপনারও তো কত জোর থাকে বাবা। আপনি চাইলে আমার সঙ্গে থাকতে পারেন, দীপুর সঙ্গে থাকতে পারেন, যার সঙ্গে খুশি। আমি অবশ্য ঠিক করেছি জানেন, এবার থেকে আপনাকে আমার কাছেই রাখবো। আমি জানি আপনার অবহেলা সহ্য হয় না। একবার ভাগাভাগির সময় আপনার দায়িত্ব ছেড়ে দিয়েছে, কি দোষ আমি করেছি সে অন্যায় আমি আর হতে দেব না বাবা। দীপু চাঁদুর সঙ্গে আমার কথা হয়ে গেছে। হঠাৎই ইন্দ্রাণীর মনে হলো বড় বেশি কথা বলে ফেলেছে সে, যেন তার কথা শুনছেনও না জয়মোহন। যেন ফাঁকা এক ঘরে অর্থহীন প্রলাপ বকে চলেছে ইন্দ্রাণী। একদম থেমে গেল ইন্দ্রাণী, বেশ খানিকক্ষণ নিশ্চুপ। জয়মোহনের চোখে মরা মাছের দৃষ্টি। ইন্দ্রাণী চোখ সরিয়ে নিল। নিজেকে শোনাচ্ছে এমনই নিচু স্বরে বিড়বিড় করে বলল, প্রমোটারের কাছ থেকে আমি টাকা নিয়ে ফেলেছি বাবা। জীবনে আমি কখনো আপনার কাছে কিচ্ছু চাইনি, শুধু একটিবার। আমাকে এখন কি করতে হবে? আপনাকে আমি জোর করব না বাবা, এটা পড়ে দেখুন, উচিত মনে হলে সই করবেন। না, তার আর কোনো দরকার নেই বৌমা। তুমি কলম নিয়ে এসো। এইরকমই হবে তা কি ভেবেছিল ইন্দ্রাণী? না হলে কেন কলম এনেছিল সঙ্গে? স্তম্ভিত ইন্দ্রাণী দেখছিল সই করতে একটুও হাত কাঁপছে না শ্বশুর মশাইয়ের। প্রতিটি পাতায় যেন অভ্যস্ত হাতে কলম চালাচ্ছেন। সই শেষ করে পেনের নিবটা ভেঙে দিলেন জয়মোহন। বাইরে কোথাও ঝিঁঝি ডাকছিল। বাইরে না ভেতরে? বন্ধ ঘরেও এত জোরে শব্দ আসে কোন পথ দিয়ে? আধো তন্দ্রার ঘোর কাটিয়ে কান খাড়া করল আদিত্য। আরো একটা কি শব্দ হচ্ছে না? বাতাস কাটছে জানলায়? না, এই যেন অন্যরকম। কম্বল সরিয়ে ধড়মড় করে উঠে বসল আদিত্য। অন্ধকার এত নিকষ যে কিছুই দেখা যায় না। কলকাতার বাড়িতে কোত্থেকে যেন আলো এসে অন্ধকারকে মিহি করে রাখে। এত আঁধারে কি ছাই অভ্যেস আছে আদিত্যর? এমনিতেই নতুন জায়গায় তার ঘুম আসে না, যাও বা একটু চোখ লাগলো তাও এই অচেনা ফিসফাস। বাইরে কেউ কথা বলছে কি? এত রাতে কি রহস্য রে বাবা? কম্বলটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বিছানা থেকে নামলো আদিত্য। সঙ্গে সঙ্গে টাল খেয়ে গেল মাথা, পা কেঁপে গেল। খাটে হাত চেপে অনেক কষ্টে নিজেকে সামলে নিল আদিত্য। বেহিসেবি হয়ে হুইস্কির সঙ্গে অনেকটা রামও খেয়ে ফেলেছে আজ। 2 সুরা খিচুড়ি পাকিয়ে দিয়েছে মাথায়। কথা বলতে গিয়ে গলাটাও জড়িয়ে গেল। এই কে রে? কে ওখানে? কারুর সাড়া নেই। আদিত্য কান পেতে রইল। শব্দটা রয়েছেই। রঘুবীর কোথায় গেল? শালা মাল টেনে আজ পুরো আউট। আদিত্য রাগেই ওষুধটা লুটিয়ে পড়ল, আর ওই শালা তিলক সাউ বোতলকে বোতল সাফ করেও 2 ঠ্যাঙে খাড়া। বাহাদুর বটে। ওই খচ্চরটাই কি শব্দ করে ভয় দেখাচ্ছে? দাঁড়া শালা, এই দাঁড়া বলছি, আদিত্য রায় আসছে এক্ষুনি, এই দাঁড়া। হ্যাঁচকা মেরে শরীরটাকে টেনে তুলল আদিত্য। স্খলিত পায়ে সাঁতরাচ্ছে অন্ধকার। সাঁতরে সাঁতরে সুইচ বোর্ড ছুঁল। জ্বলে উঠল টিউবলাইট।
চোখ কুঁচকে ঘরটাকে কয়েক সেকেন্ড জরিপ করল আদিত্য। সুবিশাল মাটন রোলের মতো জানলার ধারের খাটটায় কম্বল মুড়ে ঘুমোচ্ছে রঘুবীর। ওই ব্যাটারি নাক ডাকার আওয়াজ হচ্ছে না তো? না, তাও তো নয়। তবে ঝিঁঝির ডাক থেমে গেল অকস্মাৎ। ফিসফিসানিটাও থমকেছে যেন। খটাং করে দরজা খুলে আদিত্য বাইরে উঁকি দিল। কেউ কোথাও নেই। টলমল পায়ে শুনশান ছাদে এসে দাঁড়ালো আদিত্য, ঠিক মধ্যিখানে। শীতের কুয়াশা মেখে রাত বড় আধি ভৌতিক এখন, প্রাণহীন, অশরীরী, তবু যেন কেমন জীবন্ত। ক্ষীণ জ্যোৎস্না মাখা পৃথিবীকে ওড়না ঢাকা প্রেতিনীর মতো লাগে। বাড়ির গা ঘেঁষে খাড়া দাঁড়িয়ে একটা নারকেল গাছ, তার ছায়া পড়েছে ছাদের এক কোণে। কি গাঢ় কালো ছায়া! আদিত্যর গা ছমছম করে উঠল। এ কোথায় দাঁড়িয়ে আছে সে? বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে। এ কি দুর্মতি হলো তার? বাড়িতে সবাই নিশ্চয়ই খুব ভাবছে। তিতির, ইন্দ্রাণী, হয়তো বাবাও। ওহ, আবার সেই শব্দ। এই, কে ওখানে? কে? আদিত্য কার্নিশের ধারে চলে এলো। ঝুঁকেছে অনেকটা। নিচের জলে চাঁদটা নেই। সেখান থেকেই ফিরে এলো শব্দটা। ফিসফিস করছে, তবু স্পষ্ট, অতি স্পষ্ট। সকালবেলা জয়মোহনকে চা দিতে গিয়ে মিনতি চমকে উঠল। ইজি চেয়ারেই ঘুমোচ্ছেন জয়মোহন। গায়ের শাল লুটোচ্ছে মাটিতে। হাতলের বাইরে ঝুলছে দুই হাত। পা দুখানাও কেমন অদ্ভুতভাবে ছড়ানো। বাঁদুরে টুপিটা পরা রয়েছে এখনো, গলাবন্ধ সোয়েটারটাও। মিনতির এক ঝলক মনে হলো খুব ভোরে বোধহয় উঠেছিলেন জয়মোহন। তারপর ইজি চেয়ারে বসেই মিনতি ডাকল। জয়মোহন জাগলেন না। মিনতির কেমন সন্দেহ হল। কাছে গিয়ে শরীরে হাত ছুঁয়েই শিউরে উঠল। গাজে বরফের মতো ঠান্ডা, শক্ত যেন কাঠ। মাঝরাতে কখন নিঃশব্দে চলে গেছেন জয়মোহন। জয়মোহন চলে যাবার আগে যে এগ্রিমেন্ট সাইন করে গেলেন, সেই এগ্রিমেন্ট কি আদৌ সুদিন ফিরিয়ে আনবে এই পরিবারে, নাকি আরও কোনো বিপদ অপেক্ষা করছে ইন্দ্রাণীর জন্য? সেই কাহিনী নিয়েই ফিরছি আগামী পর্বে। শুনলেন কাছের মানুষ, ষষ্ঠ পর্ব। নাট্যরূপ প্রতীক মণ্ডল, গল্প পাঠে শেখর, ইন্দ্রাণী পিয়ালি পাঠক, শুভাশিস প্রসূন দাস, তিতির ডানা, কন্দর্প সায়ন ভট্টাচার্য, সুদীপ অত্রি, আদিত্য অর্ঘ্যমাল্য মাইতি, শিবশঙ্কর সৌভিক গুহ সরকার। অন্যান্য চরিত্রে সুদীপ্ত ঘোষ, সৃজন নাথ, দিতিপ্রিয়া রায়, মলয়, স্পন্দন দাস, সোহম ভৌমিক, সঙ্গে অন্যান্য শিল্পীরা। শব্দগ্রহণ, আবহ, ধ্বনি প্রক্ষেপণ, পর্ব পরিচালনা সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। বিন্যাস চিন্ময় মণ্ডল। সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।